ঘটনাটি আজ থেকে 2 যুগ আগে ঘটেছিল। এক শীতের রাতে পুলিশ টিম 375 নাম্বার রোডের বাসটাকে খুঁজছিল, কারণ সেটা 2 দিন ধরে বাস স্টেশনে পৌঁছায়নি। এতে বাসের মালিক এবং ড্রাইভার আর কন্ডাক্টরের পরিবারের লোক বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। ড্রাইভারের স্ত্রী বারবার বলছিল ওই বাসের লেডি কন্ডাক্টর তার স্বামীকে নিয়ে কোথাও একটা গায়েব হয়ে গিয়েছে, কারণ সে সন্দেহ করেছিল তার স্বামী ওই লেডি কন্ডাক্টরের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। অন্যদিকে এইসব ফালতু কথা বিশ্বাস না করে লেডি কন্ডাক্টরের পরিবার তাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছিল। তার আবার কিছু হয়ে যায়নি। অবশেষে এই সবের জন্য পুলিশ একটি উপায় খুঁজে বের করে। তারা ওই বাসটাকে খোঁজার সিদ্ধান্ত নেয়, যেন সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। তারা সবাই যেখান থেকে বাস গায়েব হয়েছিল সেখানকার জঙ্গলে তল্লাশি করতে শুরু করে পুলিশ। ওই রাতটা ঘন কালো অন্ধকারে ছেয়েছিল, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার ছিল। তারা সবাই জঙ্গলের ভেতরে হাঁটছিল আর ওই বাসের কন্ডাক্টরকে ডাকছিল। কনস্টেবল সোহানও ড্রাইভারের তালাশ করতে করতে নিজের টিম থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। তারপর যখনই সে আরো একটু সামনে এগিয়ে যায়, তার পুরো শরীর কাঁপতে শুরু করে। ভয়ের কারণে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপর সে লক্ষ্য করে তার মোবাইলে কলিং ভাইব্রেশন বাজছে। বাড়ির কল দেখা মাত্রই সে কল রিসিভ করে নেয়। বাবা, আপনি কখন বাড়ি ফিরবেন? আজ আমার জন্মদিন আর আজও আপনি লেট। আসছি মা, এক্ষুনি বের হব। সোহান এইটুকু বলতেই তার মনে হয় তার পেছন থেকে কেউ একজন খুব দ্রুত গতিতে হেঁটে গেল। তাকে দেখার জন্য সোহান যখনই 2 পায়ে এগিয়ে যায়, সে পিছলে সোজা নিচের দিকে যেতে থাকে। সোহানের চিৎকার তাদের টিম লিডার অফিসার কবির শুনতে পায়, আর সে চিৎকার করে সবাইকে বলে, সবাই সাবধানতার সাথে সোহানের আওয়াজের পিছু করো, মনে হয় কিছু একটা হয়েছে। কবিরের অর্ডার শুনতে সবাই এমন ভাবে সাবধান হয় যে জঙ্গলের নিস্তব্ধতা আরো বেড়ে যায়। কারো হাতে পিস্তল ছিল তো কারো হাতে লাঠি, আর তারা আস্তে আস্তে সোহানের দিকে সবাই এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে সোহানের পুরো শরীরে সেখানে থাকা একটি গাছের ডালের এপাশ ওপাশ হয়ে গিয়েছে। কবির তাকে কোনো কিছু জিজ্ঞাসা করার আগে সে তার আঙ্গুল দিয়ে তার ফোনের দিকে ইশারা করে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। তারপর কবির সেখানে পড়ে থাকা মোবাইলটা দেখতে পায়। তার ভেতর থেকে এক নাগাড়ে কারো আওয়াজ ভেসে আসছিল। বাবা, আপনি কিছু বলছেন না কেন? এভাবে চুপ কেন হয়ে গেলেন? আপনি আসবেন না? আমার সব বন্ধুরা অপেক্ষা করছে। কলে সোহানের মেয়ের এই নিষ্পাপ আওয়াজ শুনে কবিরের মন খারাপ হয়ে গিয়েছিল। এখন সে বুঝতে পারছিল না সে ওই মেয়েটাকে কিভাবে বুঝাবে। এখন তার বাবা আর কখনো ফিরে আসবে না। কবিরের জন্য যে কোনো কিছু বলা খুব মুশকিল হয়ে পড়েছিল, কিন্তু সে খুব সাহস করে বলে, মামুনি, এখন তোমার বাবা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছে, তুমি কেক কেটে নাও, বাবা চলে আসবে। ওকে আঙ্কেল, কিন্তু আপনি বাবাকে একটু জলদি পাঠিয়ে দিন, আমি তার গিফটের জন্য অপেক্ষা করছি। এ কথা বলেই সোহানের মেয়ে কল কেটে দেয়, আর কবির রেগে বলে, বাস ছাড়ো, আর এই রাস্তাটা একটু লক্ষ্য করে দেখো কে সোহানের এই অবস্থা করেছে। কবির এ কথা বলতে তাদের টিমের কনস্টেবল এমনভাবে নিচে পড়ে যায় যেন কেউ একজন তার পা ধরে টানছে, আর টেনে হিচড়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছে। কবির সহ সবাই তাকে বাঁচানোর জন্য তার পেছনে পেছনে দৌড়াতে থাকে, আর ওই কনস্টেবল খুব দ্রুত ওই পার গিয়ে কোন এক বড় জিনিসের সাথে ধাক্কা খায়। এতে এত জোরদার একটা আওয়াজ হয় যে রাতের পাখি আর প্যাঁচারা তাদের মাথার উপরে উঠতে শুরু করে, কিন্তু ওই ঘন অন্ধকারে তারা কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তারা এখন এইটুকু বেশ বুঝতে পারছিল যে তারা এখন ওই ঘন জঙ্গলে নয়, বেশ বড় একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ আশেপাশের জায়গাগুলো বেশ ফাঁকা ছিল আর ঠান্ডা বাতাস আরো প্রখর হয়ে উঠছিল। ভয়ের কারণে শীতের রাতেও সবার মাথা থেকে ঘাম ঝরছিল, কিন্তু কবির থামে না।
সে সামনের দিকে এগিয়ে গিয়ে বলে, কে আছো এখানে? সামনে আসো। সামনে আসছো না কেন? কাবিরের কথা বলতেই সামনে একটা জায়গায় লাল হলুদ লাইট জ্বলতে শুরু করে। লাইট দেখতে কাবির তার পিস্তল বের করে নেয়। তারপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ধোঁয়ার ওই পাশে যেতেই কাবিরের নজর সোজা ওই কনস্টেবলের উপর পড়ে, যাকে কেউ একজন ঝোপঝাড়ের ভেতরে দিয়ে টেনে নিয়ে এসেছিল। তখনই সে লক্ষ্য করে কনস্টেবল একটি বাসে হেলান দিয়ে বেহুশ হয়ে পড়ে আছে, আর হঠাৎ করে আসা লাল হলুদ লাইটটাও এই বাস থেকে বের হচ্ছে। নাম্বার মিলানোর পরে জানা যায় এটা সেই বাসটাই যেটা খুঁজতে তারা এখানে এসেছিল। রোড নাম্বার 375-এর সেই শেষ বাস। কাবির তার সাথে থাকা বাকি মানুষদের ইশারা করে, ইশারায় বলে চেক করো আশেপাশে কেউ আছে কিনা। তারপর নিজেই বাসের ভেতরে চলে যায়। বাসের ভেতরে যেতেই কবির বমি করতে শুরু করে। তারপর নিজেকে সামলে হেডকোয়ার্টারে ফোন করে বলে, আমরা বাস খুঁজে পেয়েছি, আর এতে ড্রাইভার কন্ডাক্টরের সাথে আরও 3টা লাশ আছে। তারা খুব খারাপ অবস্থায় আছে। আরও 3টি লাশের কথা শুনতেই কবিরের সাথে থাকা একজন কনস্টেবল চমকে উঠে আর বলে, মানে ওই বুড়ি মহিলা একদম ঠিকই কথা বলেছিল। কোন বুড়ি মহিলা? পুরো ঘটনা খুলে বলো। কবির জিজ্ঞাসা করতেই ওই কনস্টেবল সেই রাতের ঘটনা বলতে শুরু করে, যখন 375 নম্বর রোডের সেই শেষ বাস নিজের সফরের জন্য বেরিয়েছিল। এই বাসটাই শেষ বাস ছিল, তাই গভীর রাতেই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ওটার ভেতরে মাত্র কয়েকজন প্যাসেঞ্জার ছিল। ড্রাইভার কন্ডাক্টর ছাড়া একজন কাপল, বুড়ো মহিলা আর তার সামনে বসা একজন কম বয়সী ছেলে। রাতের অন্ধকারে নিস্তব্ধ রাস্তায় বাস খুব দ্রুত গতিতে চলছিল, আর বাসের ভেতরে সবাই চুপচাপ বসেছিল। কিন্তু বৃদ্ধ মহিলাটি কেন যেন একটু ভয়ে ভয়ে ছিল। সামনে বসে থাকা ওই ছেলেটা কানে হেডফোন ঢুকিয়ে নিজের সিটে বসে গান শুনছিল। অন্ধকারের সুযোগ নিয়ে সামনে বসে থাকা কাপল নিজেদের মধ্যেই হারিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করে বাস ড্রাইভার খুব জোরে একটা ব্রেক চাপে। তারপর তারা বুঝতে পারে তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে, তাই তারা নেমে যায়। বাস সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই এই ড্রাইভার রাস্তার কিনারায় আরো 3 জন মানুষ দেখতে পায়। ড্রাইভার তাদের কাছে বাস থামায়। সে কোনো কিছু বলে ওঠার আগেই ওই 3 জন বাসে উঠে পড়ে। এক ব্যক্তি, কম বয়সী মহিলা আর তার সাথে একটি বাচ্চা। তারা 3 জন পেছনে গিয়ে বসে পড়ে। তাদের দেখে বৃদ্ধ মহিলার কিছুটা ভয় পেতে শুরু করে, কারণ তারা 3 জন খুবই আজব দেখতে ছিল। 3 জনের মাথায় টুপি, রাতের অন্ধকারও কালো চশমা, আর তাদের গায়ে ভারী ভারী কোট। তাদের দেখে ভয় পেয়ে সেই বৃদ্ধ মহিলা ওই লেডি কন্ডাক্টরের কাছে যায় আর ফিসফিস করে বলে, এই লোকগুলোর ভেতরে কোনো সমস্যা আছে, তোমার কি এমনটা মনে হয় না? লেডি কন্ডাক্টর সেই বৃদ্ধ মহিলাকে বোঝায় আর বলে, আমার তো এমনটা মনে হচ্ছে না, হয়তো এরা কোনো নাটক কোম্পানির থেকে এসেছে। আর দেখুন না, কত চুপচাপ হয়ে বসে আছে। বুড়ি মহিলা তার কথা শুনে ঘ্যান ঘ্যান করতে করতে নিজের সিটের কাছে যায়, আর সেখানে যেতেই জোরে জোরে চিৎকার করতে শুরু করে, আমার পার্স চুরি হয়ে গিয়েছে। তার আওয়াজ শুনে কন্ডাক্টর তার কাছে আসে, কিন্তু সে কারো কাছে তার পার্স পায় না। তারপর সে তার ব্যাগ চুরি করার দায় তার সামনে বসা 3টি ছেলের উপর চাপিয়ে দেয়। কিন্তু এই কথাটি কেউই বুঝতে পারছিল না যে সামনে বসে কেউ আবার কিভাবে পার্স চুরি করে। কিন্তু বৃদ্ধ মহিলা তার জেদ ধরে বসেছিল। সে বলছিল, যেভাবেই হোক বাস পুলিশ স্টেশনে নিয়ে চলুন। এতে ড্রাইভার তাদের পরবর্তী স্টপে নামিয়ে দেয়। বাস আবার চলতে শুরু করে। কি দাদি আম্মা, এটাই তো শেষ বাস ছিল, এটাও ছেড়ে দিলেন। আর আমি আপনার কোনো পার্টস টার্স চুরি করিনি। আমি জানি, আমি তোমাকে গাড়ি থেকে এই কারণে নামিয়ে দিয়েছি যেন তুমি বেঁচে থাকতে পারো। তুমি হয়তো লক্ষ্য করে দেখোনি, গাড়িতে যেই 3 জন উঠেছিল তারা কোনো মানুষ নয়, তারা রাক্ষস ছিল, কারণ তাদের পা ছিল না। ছেলেটার কাছে বৃদ্ধ মহিলার কথাগুলো মন গড়া মনে হচ্ছিল, তাই সে তার সাথে ঝগড়া করতে শুরু করে। এরই মধ্যে সেখানে সোহান তার সাথে থাকা আরো কিছু কনস্টেবল চলে আসে। তারা প্রথমে তাদের ঝগড়া থামায়, তাদের মুখ থেকে পুরো ঘটনা শুনে।
তারপর তাদের কাছেও বৃদ্ধ মহিলার কথাগুলো ফালতু মনে হয়। তাই সোহান তাদের সাথে থাকা কনস্টেবলদের বলে ওই বৃদ্ধ মহিলাটাকে তার বাড়িতে পৌঁছে দিতে, আর নিজেই ওই ছেলেটাকে তার গাড়ি করে তার বাড়ি পৌঁছে দেয়। আর তারপর ওই বাস বেশ কয়েকদিন পর জঙ্গলের ওই নদীর কিনারে দেখা গেল, কিন্তু কেউই বুঝতে পারছিল না বাসটি এখানে কিভাবে আসলো। আস্তে আস্তে রাতের অন্ধকার ফুরিয়ে সকালের আলো ফুটছিল। বাকি টিমগুলো সেখানে পৌঁছে গিয়েছিল। তারপর ফরেনসিক টিম এমন একটি কথা জানায় যা শুনে সবার চোখ কপালে উঠে যায়। তারা জানায় বাসের ড্রাইভার আর কন্ডাক্টরের যেই লাশ আছে তারা কিছুদিন আগেই মারা গিয়েছে। বাকি 3টি লাশ যেভাবে পচেছে তা দেখে মনে হচ্ছে সেগুলো প্রায় 2 বছর আগের লাশ। তাছাড়া তাদের পাগুলোও কাটা। এইসব শোনার পর কবির নদীর কিনারে থেকে সরে জঙ্গলের ভেতরে যেতে থাকে। তারপর তার মোবাইল থেকে একটি ছবি বের করে সেটা কনস্টেবলকে দেখিয়ে জিজ্ঞাসা করে, এটাই কি সেই বৃদ্ধ মহিলা? হ্যাঁ স্যার, উনি। আবে শালা, ও তো। কিছু একটা বলতে বলতে কবির জঙ্গলের ভেতরে চলে যায়। সে সব কিছু ঘোলা ঘোলা দেখতে শুরু করে। সে দেখে জঙ্গল তার চারদিকে ঘুরছে, আর এমন সময় তার কানে একটি আওয়াজ ভেসে আসে। তুই তো আমাকে একটি পাগল বুড়ি মহিলা ভেবেছিলি, তাই না? যে প্রতিদিন তোর কাছে নিজের অন্ধ ছেলে, বউ আর নাতিদের বিচারের জন্য বিচার চাইতে আসতো। কিন্তু তুই আর কি করবি? তোর সিস্টেম তো কাগজে বিশ্বাসী, তাই না? আর আমার বাচ্চাদের লাশও তো পাওয়া যায়নি, কিন্তু আজ আমার বাচ্চাদের লাশের সাথে সাথে তাদের গুনাহগারদেরও লাশও তোর হাতে তুলে দিলাম। লিখে নিস তোর কাগজে। আওয়াজটি বন্ধ হতেই কবিরের চোখের সামনে সেই সব দৃশ্য এক এক করে ভেসে ওঠে, যা যা ওই বৃদ্ধ মহিলা কবিরকে বলেছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে সেই বৃদ্ধ মহিলার ছেলে নিজের সফর পূরণ করার জন্য একটি বাসে উঠেছিল। সেই রাতে ওই বাসে সোহানও ছিল, আর সেই ড্রাইভারের সাথে মিলিত হয়ে নিজের বাসনা মেটানোর জন্য প্রথমে ওই বৃদ্ধ মহিলার অন্ধ ছেলেটাকে গলা টিপে মেরে ফেলে। তার স্ত্রীর সাথে নোংরা কাজ করে। তারপর যখন লেডি কন্ডাক্টরের সাথে ওই বাচ্চাটা ফিরে আসে তখন তারা দুজন ওই বাচ্চাটাকেও মেরে ফেলে, আর লাশগুলোকে এমন ভাবে গুম করে যে সেই লাশগুলোর খোঁজ কোনো কাক পক্ষীও পায় না। বৃদ্ধ মহিলা নিজের সন্তানের সাথে হওয়া এই মর্মান্তিক ঘটনা ফোনে শুনেছিল, কিন্তু লাশ না পাওয়ার কারণে তাদের ন্যায্য বিচার দেওয়াতে পারেনি। তারপর পুলিশ স্টেশনে চক্কর কাটতে কাটতে একদিন সেই বৃদ্ধ মহিলাটাও মারা যায়। এসব কথা ভাবতে ভাবতে কবির জঙ্গলের মাঝেই বেহুশ হয়ে পড়ে যায়। তারপর ভাবতে থাকে, যদি আমি সেই বৃদ্ধ মহিলাটার কথা শুনতাম তাহলে আজ এইসব ঘটনা আটকাতে পারতাম। এসব কথা ভাবতে ভাবতে কবিরের বন্ধ হওয়ার চোখগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।